প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী। জানিয়ে দিব, ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা। এরপর রয়েছে বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি। সর্বশেষ থাকছে 1 সপ্তাহ ধরে তিউনিসিয়ার বন্দরে আটকে গ্লোবাল স্মুথ ফ্লোট। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময়। এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করেছে তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে। রবিবার 14 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন। দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। খবর আল জাজিরার। কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এই হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে, মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না, তারা যতই মিথ্যা যুক্তি দিক। এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলা করা হচ্ছে। ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা মিশরের। কাতারে ইসরায়েলি হামলার পর নড়েচড়ে বসেছে আরব বিশ্বের নেতারা। মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে, যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে। একাধিক আরবি ভাষার প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, এই পরিকল্পনা ইসরায়েল হামাস যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত। রোববার 14 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন। পরিকল্পনায় মিশর 20,000 সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি 4 স্টার জেনারেলকে কমান্ডে রাখার ইচ্ছা প্রকাশ করেছে। সৌদি আরব যদি পরিকল্পনায় এগোয় তাহলে মূল অংশীদার হিসেবে থাকবেন। আল আকবার ও আল কুদুস আল আরাবি জানিয়েছে, এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নেই। এছাড়া মরক্কো ও অ্যালজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে। কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে, মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনো গালফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে যাতে আঞ্চলিক অংশীদারদের সমর্থন জোরদার করা যায়। ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিড এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসাবে বর্ণনা করেছেন। তিনি টুইট করেছেন, মিশরের এই যৌথ আরব ফোর্স প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির ওপর মারাত্মক আঘাত। প্রসঙ্গত, এই ধারণা প্রথম প্রায় 10 বছর আগে উত্থাপিত হলেও তৎকালীন সময়ে তা বাস্তবায়িত হয়নি। 2024 সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে গাজা অঞ্চলের জন্য বহুজাতিক ফোর্স নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে 3টি আরব দেশের সৈন্য এবং সম্ভাব্য আমেরিকান অর্থায়নে শান্তিরক্ষা মিশন অন্তর্ভুক্ত ছিল। বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কটূক্তি করা হয়।
চলমান বিতর্কের মধ্যে তিনি বলেছেন, আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলব। রোববার 14 সেপ্টেম্বর দারাং এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মোদি বলেন, আমি জানি কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি তবে কোথায় বলবো? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনো রিমোট কন্ট্রোল নেই। ভারতের প্রধানমন্ত্রীর রিমোট কন্ট্রোল প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় তিনি এই রিমোট কন্ট্রোল শব্দটি ব্যবহার করেছেন। এক সপ্তাহ ধরে তিউনিসিয়ার বন্দরে আটকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের সাহায্যকারী নৌযান এক সপ্তাহ ধরে তিউনিসিয়ার বন্দরে আটকে রয়েছে। এই নৌযান স্পেন থেকে যাত্রা শুরু করে 7 সেপ্টেম্বর তিউনিসিয়ায় পৌঁছায়। মূল পরিকল্পনা অনুযায়ী নৌযান গাজার দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। নৌদলের দুটি জাহাজ ইসরায়েলি ড্রোন আক্রমণের শিকার হলে নৌযানের যাত্রীরা সিদি বু সাইদ মেরিনার কাছে অবস্থান করার সিদ্ধান্ত নেন। 11 সেপ্টেম্বর নৌদলের কয়েকটি জাহাজ সিদি বু সাইদ ত্যাগ করে উত্তরের বিজোর্তে মেরিনার দিকে যাত্রা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, শক্তিশালী বাতাস এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। 13 সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নৌদল বিজোর্তে ছাড়ার প্রস্তুতি নিয়েছে। দ্য নিউ অ্যারাব জানায়, উত্তর আফ্রিকা থেকে গাজায় যাওয়া নৌদলের আয়োজনকারীরা শনিবার তিউনিসিয়া থেকে নৌযাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছে। গত 2 বছর ধরে চলা ইসরায়েলি হামলা এবং সহায়তা বন্ধের কারণে শত শত মানুষ ক্ষুধার্ত হয়ে মারা গেছে। অন্যদিকে ইতালির 18টি জাহাজও সিসিলির আগুস্তা বন্দর থেকে শনিবার যাত্রা শুরু করেছে। ভিডিও ফুটেজে জাহাজগুলোর নাম প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে, সিসিলি থেকে যাত্রা শুরু করা নৌদল বিজোর্তে থেকে আসা নৌদলের সঙ্গে মিলিত হবে। তবে ঠিক কখন তারা বিজোর্তে ছাড়বে তা এখনও নিশ্চিত নয়। তিউনিসিয়া থেকে মাল্টা পর্যন্ত প্রায় 260 মাইল। পূর্বের একটি নৌদল মে মাসে মাল্টার কাছে সমস্যায় পড়েছিল। এখন দুইটি দল একসাথে কোথাও মিলিত হওয়ার চেষ্টা করবে। নৌযান পরিচালকেরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য গাজার অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে আঞ্চলিক বাতাস, জাহাজের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে যাত্রা এখনও অনিশ্চিত।